হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। আজকে তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টর নিয়ে পড়াবো। তো ভেক্টরে তোমাদের আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি পড়ানো হবে। এর আগে তোমাদের ভেক্টরের অনেকগুলো পার্ট পড়ানো হয়েছে। তোমরা ভিডিওগুলি এখনো না দেখে থাকলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, নতুবা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লে লিস্ট থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের ক্লাস 11 ফিজিক্সের সম্পূর্ণ থিওরি প্লাস প্রবলেম সেট প্লাস এমসিকিউ সমস্ত কিছু এই চ্যানেলে পড়ানো হবে। তো যারা এই চ্যানেলটিতে ভিডিওগুলি দেখো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আর বেশি কথা না বলে তোমাদের ভিডিওটা আলোচনা করা যাক। তো দেখো, আমরা বলবো যে আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি। তো আমরা প্রকৃত বেগ এই জিনিসটা সম্বন্ধে প্রায় অবগত। প্রকৃত বেগ কি? ধরো তুমি একটা খেলার মাঠে বসে আছো, খেলার মাঠে আরেকটা কোনো দর্শক সেও বসে আছে। তো একজন প্লেয়ার কি করছে, সে একটা ফুটবল খেলছে, ঠিক আছে, ফুটবল খেলছে, সে ফুটবলটাকে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এই যে খেলার মাঠে যে দর্শকগুলো বসে আছে, তারা যে প্লেয়ারটাকে দেখছে সে ফুটবলটা নিয়ে দৌড়াচ্ছে, এইখানে কিন্তু এই ব্যক্তিটা যে দৌড়াচ্ছে সেটা তার কিন্তু প্রকৃত বেগ, মানে প্রকৃত বেগ বলা যেতে পারে যদি আমরা পৃথিবীকে স্থির হিসেবে ধরে নিই। কারণ আমি যখন পৃথিবীর উপরে বসে আছি বা কোনো দর্শক যখন পৃথিবীর উপর বসে আছে, তখন সে নিজেকে স্থির বলেই মনে করবে। সেই ক্ষেত্রে এই যে ব্যক্তি বা এই যে ফুটবলার ফুটবলটাকে নিয়ে দৌড়াচ্ছে, তার যে বেগটা সেটা তার প্রকৃত বেগ। তাহলে আমাদের প্রশ্ন যে তাহলে আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি। তো দেখো, এটা তাহলে কি হলো না, স্থির কোনো ব্যক্তির সাপেক্ষে বা স্থির কোনো দর্শকের সাপেক্ষে অপর কোনো একজন গতিশীল দর্শকের ক্ষেত্রে এটা বলা হচ্ছে তার বেগটা, সেটা হচ্ছে প্রকৃত বেগ। যখন আমরা এই যে এরা স্থির ছিল, এরা স্থির না থেকে যদি গতিশীল হয় এবং গতিশীল কোনো দর্শক বা গতিশীল কারো সাপেক্ষে যখন অন্য কারোর আমরা বেগটা মেজারমেন্ট করব, তখন সেটাকে আমরা বলবো আপেক্ষিক বেগ। যেমন ধরো, একটা ট্রেনে একজন বসে আছে যাত্রী, সে ট্রেনের সাইডে আছে অর্থাৎ জানলার সাইডে বা ধরতে পারো যে যেখানে দরজাটা আছে সেখানটা সে বসে আছে বা দাঁড়িয়ে আছে। সে যখন পাশ দিকে দেখবে, তখন সে ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছুকে কি মনে করবে, গতিশীল মনে করবে। ট্রেনটা যদি এই দিকে যায় অর্থাৎ ট্রেনটা যদি এই বোর্ড সাপেক্ষে পূর্ব দিকে যায়, তখন সেই গাছপালা ঘর বাড়িগুলোকে মনে হবে তারা পশ্চিম দিকে যাচ্ছে। অর্থাৎ ট্রেন যেদিকে যাবে, গাছপালা ঘর বাড়ি মানে পাশের পরিবেশটা যা থাকবে সেটা বিপরীত দিকে যাচ্ছে বলে মনে হবে, তাই না? বা গাছপালাটা যেমন ধরো স্থির ছিল, তাকে গতিশীল মনে হবে। একজন যদি আর একটা বিপরীত দিকে দৌড়াতে থাকে বা বিপরীত দিকে কোনো একটা ধরো বাস লাইন আছে, বাস লাইনে একটা বাস যাচ্ছে, তাকেও গতিশীল মনে হবে, সে গতিশীল এমনিতেই। আর যে এখানে দর্শক ট্রেনে আছে তার ক্ষেত্রেও সেটা গতিশীলই মনে হবে। তো যাই হোক, গতিশীল দর্শকের সাপেক্ষে পারিপার্শ্বিক যে আমরা এটা দেখবো সেটা দেখবো, ঠিক আছে। সেই পারিপার্শ্বিক যে মাধ্যমে যারা আছে তারা গতিশীল থাকুক বা স্থির থাকুক, যার সাপেক্ষে দেখবো তাকে গতিশীল অবশ্যই হতে হবে, তবেই সেটাকে আমরা আপেক্ষিক বেগ বলবো, ঠিক আছে। আমরা যখন ভূপৃষ্ঠে স্থির কোন দর্শককে দেখি, তখন ভূপৃষ্ঠকে আমরা একটা নির্দিষ্ট হিসেবে ধরছি, সেই ক্ষেত্রে ভূপৃষ্ঠ স্থির বলে মনে করছি। কিন্তু যখন আমরা ভূপৃষ্ঠকে স্থির নির্দিষ্ট হিসেবে ধরে নেওয়ার পর কোনো গতিশীল বস্তুতে আমরা মুভমেন্ট করছি, দিয়ে কোনো একটা জিনিসকে অবজারভেশন করছি, দেখছি, তখন সেই বেগটা কিন্তু আপেক্ষিক বেগ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। বা এটা হতে পারে, ধরো পাশাপাশি দুটো ট্রেন একই বেগে অর্থাৎ সমবেগে একই দিকে মুভমেন্ট করছে, ঠিক আছে। তখন এখানে যে দর্শক বা এখানে যে যাত্রী, সে এখানে একজন যাত্রীকে দেখছে পাশাপাশি, তাহলে কি দুজন দুজনকে স্থির বলে মনে করবে। তাহলে দেখো, এ কিন্তু গতিশীল, এও গতিশীল, দুটো ট্রেনই গতিশীল, অর্থাৎ এই দর্শকটাও এই যাত্রীটাও গতিশীল, এই যাত্রীটাও গতিশীল। তাহলে এর সাপেক্ষে কিন্তু এর আপেক্ষিক বেগ কত বলবো? 0 বলবো। কেন? কারণ এর ট্রেনে বসে আছে, সেই হিসেবে ট্রেনটা স্থির। বোঝার চেষ্টা করো, পৃথিবী তো আমরা স্থির, যখন এর সাপেক্ষে একে দেখবো দুজনে তো একই সমবেগে যাচ্ছে, অর্থাৎ দুজন দুজনকে স্থির ভাবেই দেখবে, কিন্তু পাশাপাশি দুটো ট্রেন আছে। এখানে যদি কোনো একজন স্থির দর্শক এদেরকে দেখে, তার সাপেক্ষে কি হবে? স্থির দর্শকটার সাপেক্ষে ট্রেনটা গতিশীল। কিন্তু এরা যখন উভয় উভয়কে দেখবে, তখন তাদের মনে হবে যে এদের বেগ নেই, এরা দুজনকে স্থির বলে মনে করবে। সেই ক্ষেত্রে একজনের সাপেক্ষে আরেকজনের বা এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগটা 0। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আপেক্ষিক বেগের তাহলে সংজ্ঞা বললে কি বলবে? তো আপেক্ষিক বেগের সংজ্ঞা বললে তোমরা বলবে, ভূপৃষ্ঠে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকে বলা হবে তার আপেক্ষিক বেগ। কি বললাম? ভূপৃষ্ঠে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগকে বলা হবে আপেক্ষিক বেগ। তাহলে কি হলো? আপেক্ষিক বেগটা হচ্ছে একটা গতিশীল বস্তু যদি যখন গতিশীল বস্তু সাপেক্ষে যখন কোনো একটা বস্তুর সেই বস্তুটা স্থির থাক বা সে মুভমেন্ট করুক, তার বেগটা যখন মেজারমেন্ট করা হবে সেটাকে বলবো আপেক্ষিক বেগ। আর প্রকৃত বেগ তাহলে কি? যখন
কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে কারো বেগটা আমরা মেজারমেন্ট করবো, সেটা হচ্ছে প্রকৃত বেগ। তো ব্যাপারটা বুঝতে পেরেছো? তো আপেক্ষিক বেগ সম্বন্ধে তোমাদের বললাম। এবার আপেক্ষিক বেগটা আমরা কিভাবে গণনা করব, ক্যালকুলেশন করব, সেটা আমাদের এবার জানতে হবে। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে। আর ভূগোলক জিনিসটা তোমরা অনেক আগে পড়েছো, এই সম্বন্ধে তোমরা অলরেডি অবগত আছো। ঠিক আছে, ধরো পৃথিবী কি হয়, পৃথিবী আহ্নিক গতির জন্য, এটা ধরো পৃথিবী আহ্নিক গতির জন্য কোন দিক থেকে কোন দিকে ঘরে, কোন একটা বোর্ডের কি হয় বা কোন একটা খাতার, এটা হয় পূর্ব, ইস্ট ওয়েস্ট, তাই না, নর্থ সাউথ। অর্থাৎ আহ্নিক গতির জন্য পৃথিবী ঘুরে কোথায়, পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্বে। তো ব্যাপারটা মন দিয়ে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ঠিক আছে, এইবার এই যে পৃথিবী যে ঘুরছে, পৃথিবী থেকে কোন একজন দর্শক সে যদি সূর্যকে দেখে, পৃথিবী থেকে কোন একজন দর্শক সে যদি ধরো সাপোজ এখানটায় সূর্য আছে, ঠিক আছে, সূর্য অনেক বড় কিন্তু সূর্যটা দূরে আছে বলে ছোট করে রেখেছি। তো পৃথিবী থেকে কোনো একজন দর্শক যদি সে সূর্যকে দেখে, সে কি আদৌ বলবে যে পৃথিবীটা ঘুরছে? তার দেখে কি মনে হবে? তার দেখে মনে হবে না, সূর্যটা ঘুরছে পূর্ব দিকে পশ্চিমে, যেটা আমরা দেখতে পাই যে সকালে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা দেখতে পাই। অর্থাৎ আমাদের চোখে সূর্যটা যাচ্ছে পশ্চিম থেকে পূর্বে, অর্থাৎ এই দিকে সূর্যটাকে ঘুরছে বলে মনে করবো আমরা, তাই না? তাহলে এই আমাদের চোখের সাপেক্ষে সূর্যটা আমরা কি দেখছি, এটা তার আপেক্ষিক বেগ দেখছি, এটা সূর্যের প্রকৃত বেগ নয়, আপেক্ষিক বেগ। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে অ্যাকচুয়ালি বেগটা কার ছিল? বেগটা ছিল পৃথিবীর, কারণ সূর্যটা অ্যাকচুয়ালি স্থির। যদি সূর্যকে আমরা স্থির ধরে নিই, যদিও সূর্য স্থির নয়, সূর্য আকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে ঘুরছে, আবার আকাশগঙ্গা ছায়াপথ স্থির নয়, এভাবে আমাদের গ্যালাক্সিতে কেউই স্থির নয়, পুরোপুরি স্থির কাউকে বলা যায় না। তো যাই হোক, সূর্যটাকে আমরা যদি স্থির ধরে নিই, সেই ক্ষেত্রে যদি আমরা ধরি যে পৃথিবীর তো একটা তাহলে প্রকৃত বেগ আছে, এই আহ্নিক গতির জন্য ঘুরছে, 24 ঘন্টা এক পাক ঘুরছে, তো এটা তো একটা বেগ আছে। এই বেগটাকে যদি আমরা ইউ ধরে নিই, তাহলে এই একই রকম বেগে সূর্য পশ্চিম থেকে পূর্ব যেমন পৃথিবী ঘুরছিল, তেমন সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে বলে মনে হবে আমাদের চোখের সামনে। তো জাস্ট দেখো অপোজিট দিকে, পৃথিবী ঘুরছে পশ্চিম টু পূর্ব, তাহলে দর্শকের সাপেক্ষে কি মনে হবে, পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে মনে হবে যে সূর্যটা ঘুরছে জাস্ট বিপরীত দিকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের দিকে। অর্থাৎ এই সূর্যের বেগটাকে আমরা তখন বলবো মাইনাস ইউ। আশা করি বুঝতে পেরেছো। কারণ কি, বেগ একটা ভেক্টর রাশি, তো অভিমুখটা এদিক থেকে ওইদিকে ছিল, সেম ভ্যালুটা যদি উল্টো দিকে হয় তো একটা মাইনাস সাইন বসাতে হবে, কারণ বেগ ভেক্টর রাশি, মাইনাসটা বসানো হচ্ছে জাস্ট বিপরীত দিকে হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। তো তাহলে আমরা কি বললাম যে এই সূর্যের আপেক্ষিক বেগটা হচ্ছে মাইনাস ইউ, যেহেতু পৃথিবীর প্রকৃত বেগ ইউ, সেই জন্য এর আপেক্ষিক বেগ মাইনাস ইউ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই সূর্যের কিন্তু সূর্য স্থির নয়, তারও একটা কিছু হলো বেগ আছে। ঠিক আছে, সূর্য তো স্থির নয়, আকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে ঘোরে। অর্থাৎ আমরা যদি বলি যে সূর্যের প্রকৃত বেগ কিছু একটা ধরে নাও ইউ ধরেছে, তাহলে ভি। পৃথিবীর প্রকৃত বেগ ইউ ধরেছিলাম, সূর্যের একটা ধরো প্রকৃত বেগ আছে ভি, কারণ সূর্য তো স্থির নয়। সেই ক্ষেত্রে তাহলে পৃথিবীর পৃষ্ঠে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে সূর্যের আপেক্ষিক যে মানে আপেক্ষিক বেগটা কত বলবো, পৃথিবীর পৃষ্ঠে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে সূর্যের বেগটাকে আপেক্ষিক বেগটা কত বলবো না, সেটাকে ডব্লিউ হিসেবে ধরা হয় ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ। যদি সূর্যটা স্থির হয় সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কত বলবো না, মাইনাস ইউ, যদি ভিটা শূন্য হয়, অর্থাৎ সূর্যের কোনো প্রকৃত বেগ না থাকে। আর যদি সূর্যের প্রকৃত বেগ থাকে কোনো একটা, তাহলে আমরা বলবো ভি মাইনাস ইউ। অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে কার সাপেক্ষে কাকে দেখছি, পৃথিবীর সাপেক্ষে সূর্যকে দেখছি, তাহলে ক্যালকুলেশন সময় আপেক্ষিক বেগটা কি বলবো না, যার সাপেক্ষে মানে প্রথমের সাপেক্ষে দ্বিতীয়কে দেখলে দ্বিতীয় মাইনাস প্রথম হবে আপেক্ষিক বেগ। এটা ভালো করে মনে রাখবে, দ্বিতীয় মাইনাস প্রথম। প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুকে দেখা হলে আপেক্ষিক বেগটা সমান দ্বিতীয় বস্তুর প্রকৃত বেগ মাইনাস প্রথম বস্তুর প্রকৃত বেগ। দেখো সেটাই করা হয়েছে। তাহলে আপেক্ষিক বেগটা বের করা হয়েছে ভি মাইনাস ইউ, অর্থাৎ সূর্যের প্রকৃত বেগ ছিল ভি মাইনাস পৃথিবীর প্রকৃত বেগ ছিল ইউ। তো এই জিনিসটা মনে রাখো। এরপর কয়েকটা স্পেশাল কন্ডিশন আছে, সেই জিনিসগুলো তোমাদের বোঝাচ্ছি, আর এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে গেঁথে রাখো। ঠিক আছে, তো স্পেশাল কন্ডিশন গুলো দেখো। ধরো দুটো বস্তু যদি একই দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে লিখছি প্রথমে 1 নম্বর,
দুটি বস্তু একই দিকে গতিশীল। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে, খুব সিম্পল জিনিস। কি বলছি, দুটি বস্তু একই দিকে গতিশীল। তো দেখো আমি একটা অ্যাক্সিস টানছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এক্স এক্স ড্যাস্ট ওয়াই ওয়াই ড্যাস্ট, ঠিক আছে। তো আমি কি বললাম, দুটি বস্তু একই দিকে গতিশীল। ধরো এখানে একটা বস্তু যাচ্ছিল এইদিকে, এটা ছিল 1 নম্বর বস্তু, আরেকটা বস্তু সেও যাচ্ছে এই দিকে, ঠিক আছে, এটা 2 নম্বর বস্তু। এই 1 নম্বর বস্তুর যদি বেগটা হয় ইউ এবং 2 নম্বর বস্তুর যদি বেগটা হয় ভি, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এক্স অক্ষ তো পজিটিভ, তো দুজন একই দিকে যাচ্ছে মানে দুটোকে আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে। দুটো বস্তু একই দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রথম বস্তুর সাপেক্ষে অর্থাৎ এই 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে আমরা কি বলবো, অবশ্যই আমরা তখনই বোঝালাম যে 2 নম্বর মাইনাস 1 নম্বর অর্থাৎ ভি মাইনাস ইউ, যেটা এখানে আমরা করেছিলাম। তাহলে কি বললাম যে এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ আমরা কি পাবো, এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ আমরা পাবো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, অর্থাৎ 2 নম্বর বস্তুর বেগ মাইনাস 1 নম্বর বস্তুর বেগ। বোঝা গেল আশা করি। এরপর কন্ডিশন হচ্ছে দুটা বস্তু যদি বিপরীত দিকে গতিশীল হয়, একটা এই দিকে যাচ্ছে তো যদি আরেকটা এই দিকে যায়, তাহলে লিখছি দুটি বস্তু বা বস্তু দুটি বিপরীত দিকে গতিশীল। তো দেখো বস্তু দুটো যদি বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, ধরো 1 নম্বর বস্তুটা সে যাচ্ছিল এই বরাবরই, অর্থাৎ যার বেগটা আমরা ধরেছিলাম ইউ, আর 2 নম্বর বস্তুটা সে এইদিকে না যে সে যাচ্ছে ধরো এই দিকে, 2 নম্বর বস্তুটা যাচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর বস্তু, সে যাচ্ছে বিপরীত দিকে ভি। তাহলে দেখো আমরা এই দিকটা যদি পজিটিভ ধরি, সে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তার বেগটাকে আমরা ভি বলতে পারবো না, মাইনাস ভি বলবো, কারণ এটা এক্স ড্যাশ মাইনাস এক্স অক্ষ বরাবর। আশা করি বুঝতে পেরেছো, কারণ ইউটাকে যদি আমরা প্লাস ধরি তাহলে সে বিপরীত দিকে যাচ্ছে মানে সে বেগটা অবশ্যই মাইনাস। তো সেই ক্ষেত্রে 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর আপেক্ষিক বেগ আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এই বস্তুটা যে এখান থেকে মুভমেন্ট করছে এরকম কোনো মানে নেই, এইখান থেকেও এইভাবে যেতে পারে, আর এই বস্তুটা এইখান থেকেও এইভাবে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে দুজনের মুভমেন্টটা দুদিকে, একজন ওইদিকে যাচ্ছে তো একজন এদিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি যে 2 নম্বর বস্তুর বেগ মাইনাস 1 নম্বর বস্তুর বেগ, কারণ 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বর করছি, যদি 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বর করতাম তাহলে 1 নম্বর মাইনাস 2 নম্বর হতো, ইউ মাইনাস ও মাইনাস ভি হতো, বোঝা গেল। তাহলে যেহেতু আমরা 1 নম্বরের সাপেক্ষে, অর্থাৎ এটা 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের বেগটা বের করছি, আপেক্ষিক বেগটা, তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 2 নম্বরের বেগ হচ্ছে মাইনাস ভি মাইনাস 1 নম্বরের বেগ হচ্ছে ইউ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে আমরা বলতে পারি ভি প্লাস ইউ বা ইউ প্লাস ভি, অর্থাৎ সেই বেগটা অনেকটা বেশি মনে হবে, অর্থাৎ দুটো বেগের যোগফলটা দেখো এখানে প্রকাশ পাচ্ছে, সেটা বিপরীত দিকে, কিন্তু দুটো বেগের সামটা হচ্ছে তাদের আপেক্ষিক বেগ, অর্থাৎ দুজনকে অনেক বেশি গতিশীল মনে করবে। তো এটার কখন তোমরা উদাহরণ দেখেছো, দেখো একটা ট্রেন যখন দেখো এদিকে যাচ্ছে, তুমি একটা ট্রেনে বসে আছো, বিপরীত দিকে যখন একটা ট্রেনে যায় তখন মনে হয় ট্রেনটা অনেক স্পিডে যাচ্ছে। ধরো তুমি একটা ট্রেনে যাচ্ছ, আর একটা ট্রেন বিপরীত দিকে তোমাকে পাস করছে, ওই ট্রেনটাকে পাস করছে, তখন কি মনে হয় যে ট্রেনটা খুব স্পিডে চলে গেল, কিন্তু ব্যাপারটা কি হয়, যে স্পিডটা তোমার মনে হয় ওই স্পিডটা দুটো ট্রেনের যোগফল করলে যে স্পিডটা হচ্ছে, যে বেগটা হচ্ছে, সেই বেগে কিন্তু ওই ট্রেনটা যাচ্ছে, মানে আপেক্ষিক বেগটা সেটা, অ্যাকচুয়ালি ওই বেগটা অতটা নয়, কারণ তুমি যে ট্রেনে বসে আছো সেই ট্রেনটাও তো অন্যদিকে যাচ্ছে, সেই বেগটা প্লাস
অপর যে ট্রেনটাকে দেখছো তুমি বিপরীত দিকে, সেই দুটোর বেগ মিলিয়ে তোমার আপেক্ষিক বেগ মনে হচ্ছে যে ট্রেনটা অত স্পিডে যাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে তোমাদের 3 নম্বর কন্ডিশন বলবো, ধরো দুটো বস্তু যে এরকম একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, বা দুজন একই দিকে যাবে এরকম না হয়ে একজন এদিকে যাচ্ছে তো একজন এদিকেও যেতে পারে, বিভিন্ন দিকে যেতে পারে, তাই না? তাহলে দুটি বস্তু যদি বিভিন্ন দিকে গতিশীল হয়, আমি শুধু লিখছি যে বিভিন্ন দিকে গতিশীল, তো বিভিন্ন দিকে গতিশীল হলে কি হবে? তো এটাও তো খুব সিম্পল জিনিস। তো এখান থেকে মুভমেন্ট করছে, তাহলে আমরা অ্যাক্সিসটা টানবো, এখানে টানবো যেখান থেকে মুভমেন্ট করবে, ঠিক আছে? তো আমরা ভেক্টর যোগ বিয়োগ জানি। তো দেখো এ যাচ্ছে এইদিকে, ধরো এটা 1 নম্বর ছিল, এর বেগ ছিল ইউ, আর এখানে এগুলো দরকার নেই, অ্যাক্সিস গুলো না গেলে তোমাদের বোঝানোর জন্য এগুলো জাস্ট আঁকছি। তো এর বেগ ধরো ইউ, আর এর বেগ কত? ভি। এটা ছিল 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো 1 নম্বর সাপেক্ষে 2 নম্বরে আমাদের বেগ দেখতে হবে। তো এইখানে আমাদের জানার প্রয়োজন আছে এই দুটো বস্তু যে কতটা, ধরো দুটোর অভিমুখ দুটো কত অ্যাঙ্গেল করে আছে, আলফা বা থিটা যাই খুশি ধরো না কেন, কত অ্যাঙ্গেল করে আছে সেটার কিন্তু আমাদের এখানে প্রয়োজন আছে। এরপর আমাদের কি কাজ, যে 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর বেগ আমরা নির্ণয় করতে যাচ্ছি, তাই না? সেই জন্য আমরা কি করলাম, দেখো প্রথমে দেখো যে W = V - U, এটা করেছিলাম, এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা আমরা পেয়েছিলাম W = V - U। তো এই সমীকরণটা আমাদের কাজে লাগাতে হবে, যে W = V - U। অবশ্যই এটা সিম্পল ভাবে হবে না, এটা অবশ্যই ভেক্টরিক্যালি করতে হবে, ঠিক আছে? তো ভেক্টরিক্যালি কিভাবে করবে তো সেটা তোমাদের বুঝতে হবে। তাহলে দেখো V এদিকে যাচ্ছে, U এইদিকে যাচ্ছে, তো আমাদের কাজ দেখো V - U করতে হবে। অর্থাৎ এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি যে V প্লাস মাইনাস ইউ, অর্থাৎ V - U মানে V প্লাস ও মাইনাস ইউ, অর্থাৎ দুটো ভেক্টরের আমরা লব্ধি করলেই পেয়ে যাব, তাই না? তো এখানে দেখো লব্ধিটা কার কার হবে, অবশ্যই ইউর লব্ধি করলে হবে না, মাইনাস ইউ। সেই জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই ইউটা এদিকে নিয়েছিলাম, এই ইউর বিপরীত দিকে আমাদের এদিকে টানতে হবে। বোঝার চেষ্টা করো, আমি এটা ভালো করে এক্ষুনি বোঝাবো, আবার বোঝাবো। তো দেখো ইউটা এদিকে যাচ্ছিল, আমাদের দেখো এখানে ভি প্লাস ও মাইনাস ইউ, অর্থাৎ ইউটার বিপরীত দিকে আমাদের একটা ভেক্টর নিতে হবে। তো এবার কি করব, আমরা এই ভি আর মাইনাস ইউ লব্ধি বের করব। তো ভি আর মাইনাস ইউ লব্ধি এরকম কোন একটা দিকে হবে, তো যেদিকে হোক না কেন সেটাই হচ্ছে আমাদের লব্ধিটা পাবো, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, যে লব্ধিটা পাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তো এটা কিভাবে হয় ক্যালকুলেশন সমেত তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি, তার আগে বোর্ডটা একটু আমাকে মুছতে হবে, ঠিক আছে? তো দেখো আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা অর্থাৎ গণনাটা করানোর জন্য আমি বোর্ডটা পুরোপুরি মুছে দিয়েছি। যে লাস্ট ছবিটা তোমাদের এঁকেছিলাম, একটা এইভাবে যাচ্ছে একটা এইভাবে যাচ্ছে, ওই ছবিটা একটু বড় করে ফ্রেশ করে আঁকবো যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে কি বলছি দেখো, ধরো প্রথম বস্তুটা এই দিকে ইউ বেগে যাচ্ছে, ঠিক আছে? আর দ্বিতীয় বস্তুটা ধরে নাও এই দিকে ভি বেগে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম না, W = আমরা পেয়েছিলাম যে W = প্রথম বস্তুর সাপেক্ষে, এটা প্রথম বস্তু, এটা ধরো দ্বিতীয় বস্তু, প্রথম বস্তুর সাপেক্ষে যদি দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বের করি তাহলে W = আমরা কি বলবো না, দ্বিতীয় বস্তু মাইনাস প্রথম বস্তু, V - U। তো তোমাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা সবসময় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুই বলছি কেন, দ্বিতীয় বস্তুর সাপেক্ষেও তো প্রথম বস্তু বলতে পারি। অবশ্যই হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যদি দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তু বলি সেই ক্ষেত্রে ধরো W' হয়ে যাবে এটা যে U - V, অর্থাৎ -W, তাই না? অর্থাৎ -W, অর্থাৎ মানটা একই থাকবে, যে আপেক্ষিক বেগটা একই থাকবে, কিন্তু সেটা বিপরীত দিকে মনে হবে, তাই না? বোঝার চেষ্টা করো। ধরো একটা ট্রেন এইভাবে যাচ্ছে গিয়ে, ঠিক আছে? এই ট্রেনটার একটু ভেলোসিটিটা কম আছে, এ বেশি আছে,
দুজন এরকম সমান ছিল, এই কালো ট্রেনটা এই ট্রেনটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছে, তখন এই কালো ট্রেনের যে দর্শক সে কি মনে করবে? সে মনে করবে যে এই রেড ট্রেনের দর্শকটা পেছন দিকে পিছাচ্ছে। বোঝার চেষ্টা করো। আবার এই রেড ট্রেনের দর্শকটা কি মনে করবে? না, কালো ট্রেনটা এগোচ্ছে। তাহলে কালো ট্রেনের দর্শক মনে করবে যে রেড ট্রেনটাকে পেছাতে, এও এদিকে যাচ্ছে এও এদিকে যাচ্ছে, বাট এর ভেলোসিটি কম, এর ভেলোসিটি বেশি, সেই জন্য একে ক্রস করে চলে যাচ্ছে। সেই জন্য কালো ট্রেনটার দর্শক মনে করবে যে রেড ট্রেনটা পেছাচ্ছে, আর রেড ট্রেনের দর্শক মনে করবে কালো ট্রেনটা এগাচ্ছে। কিন্তু কালো ট্রেনটা রেড ট্রেনটাকে যেভাবে যেই বেগে পেছোচ্ছে বলে মনে করবে, রেড ট্রেনের দর্শকও কিন্তু কালো ট্রেনটাকে সেই একই বেগে এগাচ্ছে বলে মনে করবে। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। অর্থাৎ আপেক্ষিক বেগটা একজনের সাথে আরেকজন সমান হবে, কিন্তু সেটা বিপরীত অভিমুখে হবে। মানে যদি প্রথমের সাপেক্ষে দ্বিতীয় বলি, সেক্ষেত্রেও মানটা যা হবে, দ্বিতীয় সাপেক্ষে প্রথমের বললেও মানটা একই হবে, কিন্তু বিপরীত দিকে হবে। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। তো দেখো, ক্যালকুলেশনটা দেখো ঠিক করে করতে হবে আমাদের। তো দেখো আমাদের ফর্মুলাটা কি আছে, আমি জায়গাটা মুছে দিচ্ছি। ফর্মুলাটা আছে যে আমাদের ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, ডাব্লিউ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। তো আমাদের তো দরকার ভি মাইনাস ইউ, তো ভি মাইনাস ইউ করার জন্য তোমাদের এই বললাম যে আমাদের কি করতে হবে না, ভি প্লাস অফ মাইনাস ইউ। অর্থাৎ আমাদের ভি আর ইউর, আমি এখানে জাস্ট মানটা নিয়ে করছি, ওই জন্য ভেক্টর সাইন গুলো দিচ্ছি না, জাস্ট মান বের করছি, ভেক্টর সাইন ওই জন্য দিচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ ভি আর মাইনাস ইউর আমাদের যোগ করতে হবে। তো তার মানে মাইনাস ইউ, তো মাইনাস ইউ করার জন্য আমাদের কি করতে হবে, তাহলে ইউটাকে যতটা ছিল সেই ততটাই বিপরীত দিকে টানতে হবে। তো এটা তাহলে কত হয়ে যাবে না, মাইনাস ইউ। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমাদের কাজ কি না, এই ভি আর হচ্ছে মাইনাস ইউ এদের লব্ধি বার করতে হবে। তো ভি আর মাইনাস ইউ লব্ধি কোন দিকে হবে? ভি আর মাইনাস ইউ লব্ধি হয়ে যাবে এই বরাবর। ঠিক আছে, তো এটা হচ্ছে লব্ধি। এটা তাহলে কত হবে না, এই লব্ধিটাই হচ্ছে এই ডব্লু ভি মাইনাস ইউ। তো এই লব্ধির মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই ডাব্লুর মানটা অর্থাৎ লব্ধির মানটা আমাদের বের করতে হবে। তো কি করে বের করবো? খুব সিম্পল জিনিস। তো ডাব্লু ইজ ইকুয়ালস টু, জাস্ট মান বলছি, মান বললে আমরা কি করবো না, ডাব্লু সমান রুট ওভার অফ। তো জিনিসটা না বুঝতে পারলে তোমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র সেগুলো পড়িয়েছিলাম, তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও যদি ব্যাপারটা না বুঝতে পারো। তো মান কিভাবে করি, তো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos থিটা। তো এখানে cos থিটা লিখবো না, কেন লিখবো না? দেখো এইখানে ইউ আর ভি এটা তো কিছু একটা অ্যাঙ্গেলে আছে, এটা আমরা ধরে নিচ্ছি এরা আলফা অ্যাঙ্গেলে আছে। তো এটা তো একটা সরলরেখা হচ্ছে, তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা কত? এটা যদি আলফা অ্যাঙ্গেলে থাকে, ইউ আর ভি আলফা অ্যাঙ্গেলে ছিল, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে মাইনাস ইউ যেখানে ছিল ওই জন্য মাইনাস ইউ নেওয়ার প্রয়োজন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ভি আর মাইনাস ইউ কত অ্যাঙ্গেল আছে? এরা যদি আলফা অ্যাঙ্গেল থাকে তাহলে ভি আর মাইনাস ইউ আছে 180 ডিগ্রি মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলে আছে, কারণ এটা সরলরেখা ছিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে cos 180 ডিগ্রি মাইনাস আলফা হবে, কারণ ভি এর সঙ্গে মাইনাস ইউ হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এটা কি লিখবো, cos 180 ডিগ্রি মাইনাস আলফা, রুটের ভিতরে এটা হলো, সমান রুট দিয়ে দিলাম, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো cos 180 ডিগ্রি মাইনাস আলফার মান কত হয়? তো cos 180 ডিগ্রি মাইনাস আলফা অর্থাৎ এটা 180 ডিগ্রি, এখান থেকে ধরো মাইনাস আলফা। ঠিক আছে, তো এটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে। তো অল সাইন ট্যান কস, এখানে কসটা কি হয়? মাইনাস। তাহলে 180 যেহেতু আছে কসটা কসই থাকবে, আর এখানে কসটা মাইনাস, তার মানে এটা হয়ে গেল মাইনাস 2uv cos আলফা। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি এরপরে আবার একটা ভিডিও করে বলে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখান থেকে ডাব্লুর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে? অভিমুখ বের করতে হবে। তো ডাব্লুটা ধরো, ডাব্লুর মানটা তো পেয়ে গেলাম যে আপেক্ষিক বেগটা কত। এবার আপেক্ষিক বেগটা কোন দিকে আছে তো সেটা তো আমাদের নির্দেশ করতে হবে। তো সেটা কোন দিকে আছে, হয় ভি এর সাপেক্ষে এত ডিগ্রি কোণে আছে বলতে পারি, বা
ইউ এর সাপেক্ষে, যেহেতু এখানে মাইনাস ইউ নেওয়া হয়েছে তো তার সাপেক্ষে আমরা বলতে পারি। তো যেহেতু এটা মাইনাস নিয়েছি আমরা ভি এর সাপেক্ষে বলছি, তুমি যার খুশি সাপেক্ষে বলতে পারো, প্রবলেম নেই, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমরা ভি এর সাপেক্ষে বলবো, আর ভি এর সাপেক্ষে ইউ আছে ধরে নাও এটা থিটা কোণে। ভালো করে বোঝার চেষ্টা করো, ভি এর সাপেক্ষে ইউটা আছে, এই ডাব্লুটা আছে থিটা কোণে। তো এইখান থেকে তোমাদের আমি সেই ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, সেটা তোমরা একটু রিমেম্বার করো। জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এই দিকে আমরা কি নিয়েছিলাম, এ ভেক্টর, এইদিকে ধরো আমরা নিয়েছিলাম বি ভেক্টর। একটু নিচে আঁকি, এইদিকে ছিল এ ভেক্টর, এইদিকে ছিল বি ভেক্টর, তাই না? তাহলে আমরা লব্ধিটা কোন দিকে পাচ্ছিলাম, লব্ধি পাচ্ছিলাম সি ভেক্টর এইদিকে। মানে যদি এ ভেক্টরটা এইদিকে হয়, বি ভেক্টরটা এইদিকে হয়। আশা করি তোমাদের জায়গাটা মনে পড়ছে। আর এইদিকে কি ছিল, অ্যাঙ্গেলটা ছিল আলফা, এটাকে ডট ডট করে সমান করে এনেছিলাম, যাক এটা দরকার নেই। এদিকে ছিল আলফা, আর এইখানে আমরা সি ভেক্টরটা ধরে নিয়েছিলাম এ ভেক্টরের সঙ্গে থিটা কোণে আছে। তো এবার দেখো এই জায়গাটাকে এখানে সেট করো। তো দেখো এখানে এর সঙ্গে সি থিটা আছে, তো এখানে দেখো সেটা ভি এর সঙ্গে ডাব্লু থিটা আছে, অর্থাৎ এখানে সিটাই হচ্ছে কিনা ডাব্লু, বোঝা গেল। আর ভি, যেটা এখানে ভি দিয়ে নির্দেশ করছি, সেটা এখানে আছে এ, অর্থাৎ এটার জায়গা আমরা লিখতে পারি ভি। এটা বুঝতে পারছো? তো দেখো যখন আমরা এই ত্রিভুজ সূত্র বা সামন্তরিক সূত্র পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ট্যান থিটা, অর্থাৎ এই যে থিটাটা, সেটা থেকে ফর্মুলাটা তোমাদের আশা করি মনে আছে যে ট্যান থিটা is equal to b sin alpha divided by a plus b cos alpha। এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে যে tan theta is equal to b sin alpha divided by a plus b cos alpha। তো এই ফর্মুলাটাই এইখানে কাজে লাগাতে হবে। তো দেখো এইখানে আছে v, অর্থাৎ সেটা হচ্ছে এখানে a, আর এখানে আছে c। তো এই জায়গাটাকে জাস্ট এনে এখানে বসিয়ে দাও, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা কি তাহলে বলবো না, ট্যান থিটা, অর্থাৎ আমাদের যে অভিমুখটা ভি এর সাপেক্ষে অভিমুখটা দেখছি, এখানে অভিমুখটা কি হয়েছে, এ এর সাপেক্ষে, বোঝার চেষ্টা করো, এ এর সাপেক্ষে অভিমুখটা বের করেছি। ওই জন্য নিচে দেখো এখানে এ প্লাস বি, এ একবার হবে, যার সাপেক্ষে এর সাপেক্ষে অভিমুখটা বলছিলাম, এটা দেখো একবার ইউজ হয়েছে। তো এইখানেও সেটাই বলবো, যখন ভি এর সাপেক্ষে যদি আমরা এটা ও এ বি সি নাম দিয়ে করতাম, সে নাম দিয়ে বলতাম, আমি নাম দিচ্ছি না, কারণ অত আশা করি তোমরা বুঝতে পারছো, মানে উপপাদ্যের মতো বুঝিয়ে বুঝিয়ে অত আশা করি বোঝানোর দরকার নেই। তো খালি ভি ভেক্টর বলছি, ডাব্লিউ বলছি, তাহলে তোমরা বুঝে যাবে। তাহলে ফর্মুলাটা আমরা লিখবো tan theta is equals to, তো এখানে কি ছিল বি সাইন আলফা, বি এর জায়গায় এখানে আসবে কি না ভি, এর জায়গায় আসছে ভি, বি এর জায়গায় আসবে ইউ, তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি, এর জায়গায় আসবে ভি, ভি প্লাস বি এর জায়গা হচ্ছে ইউ কস, এখানে আলফাটা দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা আছে, তাহলে এটা আমাদের লিখতে হবে যে 180 ডিগ্রি মাইনাস আলফা, এখানেও 180 ডিগ্রি মাইনাস আলফা সমান, দেখো ইউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ দেখো এই যে অল সাইন ট্যান কস, এই জায়গাটাই হচ্ছে সাইন, এখানে কি থাকবে সাইন, তো এখানে প্লাস, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান সাইন আলফা। তাহলে আমরা লিখবো ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে ভি প্লাস ইউ cos 180 ডিগ্রি মাইনাস আলফার মানটা আমরা দেখতে হবে, cos 180 ডিগ্রি মাইনাস আলফা আমরা এখানেও করেছিলাম, সেটা কি হয়ে যাচ্ছিল মাইনাস cos আলফা, তার মানে এটা হয়ে গেল মাইনাস ভি মাইনাস ইউ cos আলফা। তো এটা হচ্ছে tan থিটার মানটা। তো tan থিটার ফর্মুলাটা এখানে আমরা বের করতে পারলাম যে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ cos আলফা। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এই রিলেটেড তোমাদের মানে এটাই মেন সূত্র। তো একটা উদাহরণ বলে দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আছে, তোমাদের কাছ থেকে সেভাবে কোনো কমেন্টও পাইনি যে তোমরা বুঝতে পারছো কি না পারছো, মানে তোমাদের যে কৌতূহল কতটা এই বিষয়ে, শুধু শুধু উদাহরণগুলো বলে আমি ভিডিওটাকে বড় করি। তো তোমাদের মানে একটা উদাহরণ আমি বলছি, বাকি উদাহরণগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। যারা এর সঙ্গে ইন্টারেস্ট আছো, এইসব করতে চাও, তার উদাহরণগুলো প্র্যাকটিস করবে, কমেন্টে জানাবে অ্যান্সারটা কত হচ্ছে। আর কেউ যদি অঙ্কটা না করতে পারে, উদাহরণের অঙ্কটা ধরো আমি মেনলি ছায়া প্রকাশনী বই থেকে পড়াচ্ছি, ছায়া প্রকাশনী উদাহরণগুলো তোমাদের দেবো। যারা ধরো ছায়া প্রকাশনী বই ফলো করছো না, অন্য বই ফলো করছো, তাদের উদাহরণটা বুঝতে অসুবিধা হতে পারে।
সেই ক্ষেত্রে যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেই স্পেশালি সেই ভিডিওটা সেই মানে অঙ্কটার জন্য সেই ম্যাথটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো অনুরোধের উত্তরে তোমাদের দেখবে একটা প্লে লিস্ট আছে, সেখানে লেখা আছে অনুরোধের উত্তরে। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিংবা এমনি কমেন্টে কোনো অঙ্ক পাঠায়, যতটা সম্ভব আমাদের সময় থাকলে আমরা অবশ্যই তার সলিউশন করে দিই। সেটা অনুরোধের উত্তরে একটা প্লে লিস্ট আছে, সেখানে তোমরা চাইলে দেখতে পাবে। ঠিক আছে, তো যাই হোক একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই, বাকি উদাহরণগুলো তোমরা করবে। তো ছবিটা মোছা হয়ে গেল, তোমাদের উদাহরণটা বলার আগে একটা জিনিস বলে দিই, সেটা তোমাদের বলা হয়নি। তো জিনিসটা বলেছিলাম মানে এই ছবি থেকে বলা হয়নি সেভাবে, যে কি হয়েছিল দেখো, এভাবে তো ইউ যাচ্ছিল, এভাবে ভি যাচ্ছিল। ঠিক আছে, তো আমরা কি করছিলাম, ডাব্লু সমান এটা মাইনাস ইউ নিয়েছিলাম, এটা পেয়েছিলাম ডাব্লু, তাই না? ডাব্লু সমান কি ছিল, ডাব্লু সমান প্রথম বস্তু সাপেক্ষে যখন আমরা দ্বিতীয় বস্তু বের করছিলাম, ডাব্লু সমান কত ছিল, ভি মাইনাস ইউ। তো সেই ক্ষেত্রে এটা এভাবে হয়েছিল, ছবিটা এভাবে পাচ্ছিলাম আমরা। এইবার যদি বলে যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর, সেই ক্ষেত্রে হলে কি হতো, সেই ক্ষেত্রে হলে ব্যাপারটা হতো দেখো, অর্থাৎ দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তু, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ডব্লু সমান কত বলতাম, ইউ মাইনাস ভি। তো ইউ মাইনাস ভি মানে কত, ভিটাকে এই দিক বরাবর বাড়াতে হবে, ভি এদিকে ছিল তার বিপরীত দিকে ভিটাকে বাড়াতে হবে, তাহলে এটা হতো তখন মাইনাস ভি। বুঝতে পারছো আশা করি, এটা তখন হতো মাইনাস ভি। তো সেক্ষেত্রে আমরা করতাম ইউ মাইনাস ভি, অর্থাৎ এদিকে তখন ইউ ছিল আর এদিকে ভি ছিল, সেই ক্ষেত্রে লব্ধিটা আমরা পেয়ে যেতাম এইদিকে। অর্থাৎ ডাব্লুর মানটা যা ছিল এই ক্ষেত্রেও লব্ধিটা আমরা একই পাবো, কিন্তু সেটা বিপরীত দিকে বলে মাইনাস ডাব্লু ড্যাশড। আশা করি বুঝতে পেরেছো। তো সেই ক্ষেত্রেও এটা এভাবে একটা ইয়ে হয়ে যেত, অর্থাৎ যদি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু বলে সেই ক্ষেত্রে ডাব্লু পাবো এইদিকে, একই রকম ভাবে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর বললে জাস্ট সেটা বিপরীত দিকে হয়ে যাবে। তো এই জিনিসটাই বলা হয়নি, খুব সিম্পল জিনিস, মানে এই প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তু বুঝলে দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তু অনায়াসে বুঝতে পেরে যাবে। যাই হোক এটা বলতে ভুলে গিয়েছিলাম, তো বলে দিলাম। তো দেখো উদাহরণটা কি আছে, ফার্স্ট উদাহরণটা আমি করে দিচ্ছি। যে বলছে একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে। তো আমি একবারে দেখো ভালো করে ছবি বুঝো, ছবি হয়ে গেলেই অঙ্ক অনায়াসে হয়ে যাবে। ফিজিক্স মানে আগে ছবি কমপ্লিট করো, ছবি করলেই অঙ্ক আরামসে হয়ে যাবে। তো কি বলছে দেখো, একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে। তো এটা অবশ্যই উত্তর দিক, নর্থ, এটা সাউথ, এটা ছিল ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তো অন্য একটা কালার নিতে হবে। হ্যাঁ, তো ঘন্টায় উত্তর দিকে চলছে 80 কিলোমিটার বেগে, তাহলে এইটা ধরে নিচ্ছি ইউ সমান 80 হয়ে গেল। তারপর কি বলছে, অপর একটি গাড়ি ঘন্টায় 80√2 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলছে। তো দেখো এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। উত্তর দিকের সঙ্গে পশ্চিম দিকের অ্যাঙ্গেল কতটা হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে উত্তর পশ্চিম মানে কত, ঠিক এদের মাঝামাঝি, অর্থাৎ 90 ডিগ্রি অর্ধেক কত, 45 ডিগ্রি। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, অর্থাৎ এটা যাচ্ছে উত্তর পশ্চিম দিক, অর্থাৎ এই দিকে। এদিকের বেগটা কত বলেছে না, 80√2 কিলোমিটার। তাহলে এটা লিখছি ভি সমান 80√2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ভি এর বেগ। তাহলে ইউ আর ভি আমরা পেয়ে গেলাম। এবার কি উত্তরটা চেয়েছে, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো। তো দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো। খুব ইজি জিনিস, সেই সূত্র বসাবো, সেই ক্যালকুলেশন আগের মতোই। তাহলে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ যদি বের করতে হয়, তাহলে এটা ধরেছিলাম আমরা ইউ, এটা হচ্ছে ভি। তো এটা আমরা ধরে নিতে পারি এখানটায় ধরো এ বি সি, নামগুলো দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার নয়। তো দেখো এই লাইনটা একটু আমি বড় টেনেছি, কেন টেনেছি, 80√2, 80 সঙ্গে আরো একটু কিছু গুণ আছে, অর্থাৎ এই রাশিটা একটু বড়, সেজন্য এটা শুধু 80 ছিল, তো এটা থেকে এটা ওই জন্য একটু বড় টেনেছি। আশা করি বুঝতে পেরেছো। তো ডাব্লু সমান আমরা কত পাবো, ডাব্লু যে লব্ধিটা পাবো, তাহলে ডাব্লু সমান আমরা পড়েছিলাম প্রথমের সাপেক্ষে দ্বিতীয়, অর্থাৎ ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভি প্লাস অফ মাইনাস ইউ, এটা দরকার আমাদের। তাহলে আমাদের ইউটা কি নিতে হচ্ছে, মাইনাস ইউ, অর্থাৎ এই জিনিসটা এই দিকে না নিয়ে
এটাকে নিতে হবে এর বিপরীত দিকে। অর্থাৎ এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেম জিনিসটাই আঁকছি এইখানে। এটা ছিল এই যে এটা এরকম ছিল, এটাকে ধরে নিচ্ছি মাইনাস ইউ, মানে কি জাস্ট যেরকম ছিল ঘুরে গেল, তো এটা মাইনাস ইউ হয়ে গেল, মাইনাস ইউ দরকার, এটা ধরে নাও 80 কিমি/আওয়ার। ঠিক আছে, আর এটা যেমন ছিল এ তো ভি, ভি তো একই রকম থাকবে, ভি ছিল এদিকে, ভি ছিল এইদিকে, তো আমাদের এখানে অ্যাক্সিস দরকার নেই। ঠিক আছে, তো তোমরা যদি চাও যে ইউটাকে আমি এখানে করব না, ইউটাকে এইখানে নিয়ে করব, মানে ইউটাকে মাইনাস ইউটা যদি অ্যাক্সিস হলো, এটা ধরো প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, তো তোমরা যদি মাইনাস ইউটাকে আমি যেমন কি এইখানেই নিয়ে করে দিচ্ছি, তোমরা যদি চাও যে আমি না ওখানে না টেনে এভাবে টানবো, এভাবে মাইনাস ইউ টানবো, এটা ইউ হলে এটা মাইনাস ইউ, হ্যাঁ সেটাও কোনো অসুবিধা নেই, সেটাও কিন্তু রেজাল্ট একই পাবে, একই উত্তর পাবে, কোনো অসুবিধা নেই, এইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তো আমি কি করছি, এই ইউটা এখানে ছিল, ইউটাকে আমি যেহেতু মাইনাস ইউ আমাদের দরকার, এইখানে ইউটাকে এইভাবে উল্টো দিকে ঘুরে দিচ্ছি। তো তোমরা ইউটাকে এখানে না করে এই নিচের দিকেও ঘোরাতে পারো মাইনাস ইউ করার জন্য, অ্যাক্সিস হিসেবে করলেও যা উত্তর পাবে, আর ওই একই জায়গাও যদি ঘুরিয়ে দাও একই উত্তর পাবে। ঠিক আছে, তো এটা আমি পেয়ে গেলাম। তো তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে যাবে, এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, ব্যাপারটা হচ্ছে এইদিকে, তাই না? তো এটার নাম কি, এটা হচ্ছে ডাব্লু। তো এবার আমাদের মানটা বের করতে হবে, খুব সিম্পল জিনিস, যেমন ভাবে মান ক্যালকুলেশন করছিলাম, ডাব্লু ইজ ইকুয়াল টু কি ছিল না, √অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 180 ডিগ্রি মাইনাস আলফা, সেটা করতে আমরা কি পেয়েছিলাম, মাইনাস 2uv cos আলফা, কি ছিল প্লাস 2uv cos 180 ডিগ্রি মাইনাস আলফা, সেটা করতে পেয়েছিলাম মাইনাস 2uv cos আলফা। আশা করি মনে পড়ছে। তো সেই ফর্মুলাটা এখানে লিখেছি, এর ফর্মুলা শুধু মান বসিয়ে দাও, √অফ ইউ স্কোয়ার, ইউর মান কত 80, তো 80 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ভি এর মান আছে 80√2, 80√2 স্কোয়ার মাইনাস 2, এর মানগুলো বসাবে 80 ইন্টু 80√2 ইন্টু কজ আলফাটা কত, এটা অবশ্যই 45 ডিগ্রি, 90 হাফ বলেছিলাম, এটা 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, তো রুটের মধ্যে এই পুরোটা হবে। তো এটার যদি তোমরা ক্যালকুলেটরে করো, ঠিক আছে, তো মানটা তোমরা পাবে যে 80, ডাব্লুর মানটা তোমরা এটা ক্যালকুলেটরে বসালে কত পাবে না, 80। ঠিক আছে, তো আপেক্ষিক বেগটা আমরা পাচ্ছি 80। তো 80 এর অর্থ কি, এর অর্থ এই ছবিতে ইউটা যতটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ, ডাব্লুটাও ঠিক ততটাই ডিস্টেন্স। অর্থাৎ এখানে যে আমরা ত্রিভুজটা পাচ্ছি, অর্থাৎ এটা কি ধরেছিলাম এ, এটা ছিল বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, জিনিসটা তো এরকম ছিল, খালি এটাকে ঘোরানো হয়েছে। তো এই ত্রিভুজটা এটা, তো এটা আমরা পাচ্ছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই ইউ যা ডিস্টেন্স, ডাব্লু সেই সেম ডিস্টেন্স। এখানে যদি এই অ্যাঙ্গেলটা তাহলে 45 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, আর অতিভুজের সঙ্গে যদি এ বাহুটা 45 ডিগ্রি কোণ করে, তাহলে এখানেও হবে এটাও 45 ডিগ্রি। বোঝা গেল? তো এটাও যদি 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হয়, তাহলে এখানে এটা হতে হবে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তবে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি হওয়া মানে ইউ এর সাপেক্ষে এটা লম্ব হবে। অর্থাৎ এই যে ইউটা মাইনাস ইউটা এদিকে ধরো বা এদিকে ধরো, এটা অভিমুখটা হবে এই দিকে, অর্থাৎ পশ্চিম দিকে আপেক্ষিক বেগের অভিমুখ হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো তোমাদের কোশ্চেনে ছিল যে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ। তাহলে আমরা কি বলবো, যে মানটা তো বের করে নিয়েছি ডাব্লুর মানটা এটা, তাহলে বলবো যে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ, প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ পশ্চিম দিকে হবে। ঠিক আছে, আর সেই বেগটার মানটা কত না 80, বেগটার মান হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে মনে হবে।
আশা করি বুঝতে পেরেছ। তো চলো এরপর বাকি উদাহরণগুলো দেখে নাও। বাকি উদাহরণগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা চেষ্টা করবে, কমেন্টে অ্যান্সার গুলো জানাবে, না পারলে সেটাও বলবে, আমি করে দেবো। তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে, কারণ শুধু শুধু আমার এখানে এই গরমে, আজ হচ্ছে 29 তারিখ, বুঝতে পারছো গরমটা কত, ঠিক আছে, মেয়ের হচ্ছে 29। তো দেখো উদাহরণটা কি বলছে, দুটি বস্তুর একটি অপরটির বেগের দ্বিগুণ বেগে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে চলছে, এদের একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ কত। এটা উদাহরণ 2 আছে, তোমরা করার চেষ্টা করবে। এরপর উদাহরণ 3 আছে, একটি স্টিমার ইউ বেগে পূর্ব দিকে যাচ্ছে, দ্বিতীয় একটি স্টিমার 2 ইউ বেগে পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে উত্তর দিকে যাচ্ছে। প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, দেখাও যে cos θ - sin θ সমান হাফ। এরপর উদাহরণ 4 আছে, উত্তর দক্ষিণে অঙ্কিত একটি সরলরেখার উপর দুটি জাহাজ এ ও বি 70 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। অপেক্ষাকৃত উত্তর দিকে অবস্থিত এ জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে পশ্চিম দিকে ধাবিত হলো এবং ওই একই সময়ে দ্বিতীয় জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর দিকে ধাবিত হলো। এদের মধ্যে ন্যূনতম দূরত্বের মান ও ওই দূরত্ব আসতে কত সময় লাগবে নির্ণয় করো। এরপর দেখো একটা উদাহরণ আছে 5, একটি জাহাজ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে পূর্ব দিকে গতিশীল, একটি নৌকা উত্তরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছে, নৌকাটির বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে নৌকাটি সর্বদাই উত্তর দিকে যাচ্ছে। তো এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা চেষ্টা করবে, না পারলে কমেন্ট করবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো, বাই।